তুই হাজারবার এক প্রশ্ন করলে আমার উত্তর একই থাকবে। আমি প্রিয়াকে ডাকিনি, প্রিয়াকে মেসেজ করিনি। একটা জিনিস ভালো করে বোঝ, আমার যদি প্রিয়াকে ডাকবাড়ি হতো, আমি আমার সেক্রেটারি অথবা অফিসের কাউকে দিয়ে ফোন করে ডাকাতাম। আমি নিজে কেন মেসেজ করব? কেন ওকে এই ধরনের মেসেজ করে ডেকে পাঠাবো? আমাকে বলতে পারিস? ভুলে যাচ্ছিস প্রিয়া কিন্তু আমার এমপ্লয়ি ছিল। একটা ভুল ধারণা নিয়ে তুই এতগুলো দিন রয়েছিস, এখনো সেই ভুল ধারণা আঁকড়ে তুই বেঁচে আছিস। তুই যা বলবি আমাকে তাই বিশ্বাস করতে হবে? হ্যাঁ, আমি বলছি শোন, এখন তো আমি তোর হাতে, আমার কিছু করার উপায় নেই। তুই মেরেও ফেলতে পারিস আমাকে, কিন্তু আমি মিথ্যে বলছি না। তুই মেরে ফেললেও মিথ্যেটাকে আমি সত্যি বলতে পারবো না, কোনোদিন নয়। প্রিয়াকে আমি ডাকিনি, আমি মেসেজ করিনি, এটাই সত্যি। কি এত রাতে কে 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 এলো গো? ওই ওপরা হতে পারে গো সুমি, ওপরা হতে পারে। দাঁড়ো 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 দাঁড়ো। ও শেফালি, কি গো এত রাতে কি হয়েছে তোমার? আমার না রাজলক্ষ্মী ম্যাডাম। রাজলক্ষ্মী ম্যাডাম মানে কি হয়েছে? কি 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 হয়েছে মায়ের? ওনার মেয়ে ওনাকে মানসিক হাসপাতালে ভর্তি করেছে দাদা। কি? মাকে মানসিক হাসপাতাল? মানসি, আমরা বাড়িতে নিয়ে আর সেই সুযোগে ওরা। কি বদমাস মহিলা, এটা করে শয়তান, যাকে মা বলে ডাকলো তার সঙ্গে এরকম অন্যের মেয়েকে কি দয়া দাক্ষিণ্য দেখাবে? মায়ের কিচ্ছু হয়নি, বিশ্বাস করুন, মা একদম সুস্থ স্বাভাবিক মানুষ। হ্যাঁ তাই তো অর্ক স্যার, কিন্তু শেফালি আমরা কি গিয়ে কিছু করতে পারবো? ওনাকে বার করে আনতে পারবো? না দাদা, ওনার মেয়ে ওনাকে মানসিক হাসপাতালে ভর্তি করেছে, ওনার ছেলে আর ছেলের বউ গিয়ে ছাড়িয়ে আনতে পারবে। অর্ক স্যার, আমরা কিছুতেই ম্যাডামকে ওখানে থাকতে দিতে পারি না, ওনাকে যে করে হোক ওখান থেকে বার করে আনতেই হবে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ওরা মাকে কনস্পিরেসি করে এটা করেছে। দেখো আমরা জানি না কি হয়েছে, কিন্তু মাধুরীর লকে যদি ছাড়িয়ে আনতে হয় তাহলে সেটাই আগে করো। আমি যাব মায়ের কাছে। হ্যাঁ অর্ক, আমিও যাব। আমিও যাবো স্যার, ম্যাডামকে যে করে হোক ওখান থেকে ছাড়িয়ে আনতেই হবে। এখন মিথ্যে কথা বলছি, তোর পেট থেকে আজকে আমি সব কথা টেনে বার করে নিয়ে আসছি। যা তো যা মনে হয় তুই কর, যেটা আমি করিনি সেটা কি করে বলবো? তোর ফোন থেকে প্রিয়াকে মেসেজ করে ডেকে কে নিয়ে আসবে? তুই ছাড়া আর কে করতে পারে বল নাকি? আরে তোর যা করার কর, আমি বলছি তো, আমি বারবার বলছি প্রিয়াকে আমি মেসেজ করিনি, আমি ওকে ডাকিনি। এরপর যদি তোর মনে হয় আমার অবশ্য যা ইচ্ছে কর, আমি বারবার বলছি আমার কিছু বলার নেই ভাই। তাহলে কে করলো এগুলো? তোর ফোন অন্য কারোর কাছে গেল কি করে হলো এসব তুই বল। হ্যাঁ আমি রাজনদীকে প্রপোজ করেছিলাম, ও আমাকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু তারপর আমি ওকে সরি বলেছিলাম। সরি বলার পরে আমাদের সম্পর্ক খুব ভালো হয়ে গেছিল। ও আমাকে বারবার বলতো সেটেল হওয়ার জন্য। তার কিছুদিনের মধ্যেই আমি প্রিয়াকে পাই ওই অফিসে। একটা বিজনেস মিটিংয়ে ওর সাথে আমার দেখা হয়। তখন প্রিয়া নতুন এসেছে, আমি সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটা প্রজেক্টে কাজ করছিলাম, সেই সূত্রেই আমাদের পরিচয় বাড়ল। আমি আগে অনেক অন্যরকম কাজ করেছি, কিন্তু ওকে পেয়ে আমি একটা ভালো জীবন কাটাতে চেয়েছিলাম। প্রিয়া আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু ও আমাকে বলেছিল যে কোম্পানির মধ্যে এমন কিছু হচ্ছে যে সেগুলো আর্যকে বলতে চায়। আমি তোমার সাথে সেটেল হতে চাই, আমাকে একটা সুযোগ দেবে প্লিজ। আমার পাস্টে যা হয়েছে আমি তোমাকে সবটা খুলে বলবো। আমি তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই, সবকিছু ভুলে গিয়ে। প্লিজ একটা চান্স দাও। মেঘরাজ,
আমিও তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, কিন্তু কোনোভাবে বলতে পারছি না। কি কথা? সেগুলো এসআর গ্রুপ নিয়ে। আমি আর্য সিংহ রয়কে সেগুলো বলতে চাই। একজন আছে যে এমন করে সবকিছু করছে। জানকে আমি এখন কিছু বলতে পারছি না, গিভ মি সাম টাইম। আমায় কখনো কিছু খুলে বলেনি, কিন্তু ও সবসময় কেমন একটা অস্থির থাকতো, ভয় ভয়ে থাকতো। বলতো কিছু একটা হচ্ছে যেটা যেটা আর্য স্যারকে জানানো খুব দরকার। এইসব রিপোর্ট এইসব কিছু একটা দিতে চেয়েছিল, তোকে জানাতে হবে। তারপরে ও হঠাৎ একদিন আমাকে বলল যে সময় এসে গেছে আর্য স্যারকে সবকিছু জানানোর। আমাকে তো প্রিয়া কোনোদিন কোনো কথা বলেনি। তুই যখনকার কথা বলছিস তখন কিন্তু আমি কোম্পানি সামলাতাম না। কোম্পানির সমস্ত দায়িত্ব ছিল রাজনন্দিনীর ওপর, ও হ্যান্ডেল করতো সব কিছু। তারপরে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমাকে বলা হয় প্রিয়াকে মেরে ফেলা হবে। আমাকে একটা অ্যাড্রেসও দেওয়া হয়। আমি সেখানে যাই আর গিয়ে দেখি প্রিয়া তাকাও, প্রিয়া আমাদেরকে তাকাও প্লিজ। প্রিয়া দেখো আমি এসেছি। প্রিয়া প্লিজ, প্রিয়া চোখ খোলো। প্রিয়া তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। প্রিয়া। তারপরে প্রিয়ার কথা বলেন, ওর পাশে এই ফোনটা পড়েছে। আর্য মেসেজ করে ডেকেছিল। আমি মেসেজ দেখে বুঝতে পেরেছিলাম তুই ওকে ডেকে পাঠিয়েছিলি। স্বাভাবিকভাবে তোর উপর আমার খুব রাগ হয়, খুব। প্রিয়ার মৃত্যুর জন্য আমি তোকেই সন্দেহ করেছিলাম, আর এর মধ্যে পুলিশ এসেছে আর আমাকেই খুনি ভেবে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আমার একদম চুপ, যা বলবেন করে বলবেন। চলুন, আমার কথাটা শুনুন। কোর্টেও আমি দোষী প্রমাণিত হলাম, আমার যাবজ্জীবন কারাদণ্ড হলো। ততদিনে রাজনন্দিনী খুন হয়ে গেছে আর তুই বেকসুর খালাসও হয়ে গেছে। আমি জেলে বসে বসে শুধু এটাই ভেবেছি যে আমি তোর থেকে প্রতিশোধটা আমি ঠিক নেব। তোকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরে তোর মুখ থেকে স্বীকার করাবো যে রাজনন্দিনী আর আমার প্রিয়াকে তুই খুন করেছে। আর তুই শোন, তুই তিলে তিলে আমাকে কষ্ট দিতে পারিস, আমাকে মেরে ফেলতে পারিস। তুই হাজারবার এক প্রশ্ন করলে আমার উত্তর একই থাকবে। আমি প্রিয়াকে ডাকিনি, প্রিয়াকে মেসেজ করিনি। ইনফ্যাক্ট আমার কাছে তো প্রিয়ার নাম্বারই ছিল না। আমি মেসেজ করবো কি করে, প্রশ্নই ওঠে না।